ছাত্রছাত্রী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সব ভালোই আছো। দেখো, আজকের যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে অনুপাত। তোমাদের অঙ্কের দ্বিতীয় অধ্যায় অনুপাত, এই বিষয়টা নিয়ে আমরা আজকে ক্লাস করব। ঠিক আছে? এই যে এই অধ্যায়ের 2.1 যে চ্যাপ্টারটা আছে, অনুশীলনী, ওই অনুশীলনীটা সলভ করতে যে যে নিয়ম জানার দরকার আছে সেগুলো আজকে শিখব আমরা। দেখো, সেটা জানার আগে আমি তোমাদের সঙ্গে একটু গল্প করব। দেখো, সেটা হচ্ছে এক দাদার বোনের গল্প। সেটা কি? সেটা এক দাদা একদিন দেখলো তার বোন, সে মানে পড়াশোনা করছে, দেখছে, কিন্তু পড়াশোনা সে অঙ্ক করছিল তখন। দেখছে যে বোনটা অঙ্ক করতে করতে মাথা আঁচুল করছে মানে ঠিকঠাক মন দিতে পারছে না, কেমন যেন। তারপরে দাদাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা, তোর কী হয়েছে, তুই ঠিকঠাক করছি না, এরকম লাগছে কেন? তাকে দাদা, অঙ্কগুলো বুঝতে পারছি না। কী ব্যাপার, কী অঙ্ক? দেখলো যে সেটা অনুপাতের অঙ্ক, বুঝতে পারছি না। বলছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুই বই টইগুলো রাখ। দাদা বলছে যে তুই বই টইগুলো রেখে দে, এখন একটা কাজ কর, তুই যে পেনটা দিয়ে লিখছিস, তোর কাছে আছে, মানে স্কেল আছে? আচ্ছা, স্কেলটা নিয়ে যে পেনটা লিখছি সে পেনের দৈর্ঘ্যটা মাপ। বোন বলে কেন? আরে মাপ না, যা বলছি তুই কর না। আচ্ছা, সে দাদার কথা অনুযায়ী দৈর্ঘ্যটা মাপলো। তার বললো আচ্ছা, এবারে পেনের ঢাকনার দৈর্ঘ্যটা মাপ। সেটাও মাপলো। মেপে যেগুলো পেলো, দেখো সেটা তোমাদের সামনে তুলে ধরছি। এই জিনিসটা পেলো। দাদার নাম বলছে সুমনের বোন, দাদাটার নাম সুমন, তার বোন পিয়ালি। ঢাকনা ছাড়া দৈর্ঘ্য মেপে দেখলো 12 সেমি, এবং পেনের ঢাকনার দৈর্ঘ্যটা 3 সেমি পেল। ঠিক আছে, সেটা তো পেলো। এবার দাদা জিজ্ঞেস করছে আচ্ছা বলতো, কোন দৈর্ঘ্যটা বড়? বোন বলছে আবার কী এমন, এ তো 12 সেমি, মানে পেনের ঢাকনা ছাড়া পেনের যে দৈর্ঘ্যটা ওটা তো বড়, আর পেনের ঢাকনার দৈর্ঘ্য ছোটো, ওটা তো ছোটো, 3 ছোটো। ঠিক আছে, এবার বলতো কত বেশি, পেনের ঢাকনা ছাড়া পেনের যে দৈর্ঘ্যটা সেটা কত বেশি? তখন সেটা বিয়োগ করে বলে দিল যে 12 থেকে 3 বিয়োগ করে বললো যে 9 সেমি বেশি। আচ্ছা, এ তো সহজ, এতে আর মধ্যে কী আছে? ঠিক আছে। আচ্ছা, এবারে দাদা জিজ্ঞেস করলো আচ্ছা বলতো যে পেনের ঢাকনাটা পেনের থেকে কত, পেনের মানে পেনের ঢাকনা সহ যে ঢাকনা ছাড়া যে পেনের দৈর্ঘ্যটা, সেটা পেনের ঢাকনার দৈর্ঘ্য থেকে কত গুণ বড়? তুই তো 9 সেমি বড় বললি, সে ঠিক আছে, এবার কত গুণ বড় বলতো? এবারে বোন ঠিকঠাক করতে পারছে না, মাথা চুলকাচ্ছে। বলছে আচ্ছা দেখ, তুই একটা কাজ কর তাহলে। এবারে ওটা জানার জন্য তোকে কী করতে হবে বলতো? তোকে ওই 12 সেমি, মানে পেনের ঢাকনা ছাড়া যে পেনের দৈর্ঘ্যটা, ওটাকে যদি তুই মানে ঢাকনার দৈর্ঘ্য দিয়ে ভাগ করিস, তাহলে কিন্তু তুই উত্তরটা পেয়ে যাবি। বোন বলছে তাই? ঠিক আছে, হ্যাঁ তুই কর না, দেখ। তা বলে সেই হিসাবে বোন তাই করলো। দেখো, ওর বোন মানে পিয়ালি যেটা করলো সেটা আমি লিখছি। দেখ, ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য দৈর্ঘ্যকে বলেছে পেনের ঢাকনার দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে বলেছে। তার ভাগ মানে নিচে হবে ওটা, তার ঢাকনার দৈর্ঘ্য। এবার পেনের ঢাকনার দৈর্ঘ্য, ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য, আর পেনের ঢাকনার দৈর্ঘ্য ভাগ করছে। তাহলে এটা কত ছিল? পেনের দৈর্ঘ্য, ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য ছিল 12 সেমি, আর ঢাকনার দৈর্ঘ্য ছিল 3 সেমি।
এবারে যেহেতু এটা সেমি আছে একই আছে, তাহলে আমরা ভাগ করতে পারবো। তা 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4, 3 4 12, 4। তাহলে উপরে 4 হবে, নিচে কত পড়ে থাকবে? 1, তাই না? 3কে মানে ওটাকে যা দিয়ে ভাগ করব এটাকে সেই তাই দেবো। এটাকেও 3 সেমি দিয়ে ভাগ করলে আমরা 3 সেমি ভাগ করলে 1 পড়ে থাকবে। তাহলে এই দেখো এককগুলো কেটে গেল, এই আমরা দেখতে পাচ্ছি এককগুলো কেটে গেল, 4/1 হয়ে গেল, 4/1 হয়ে গেলো। এবার দাদা বললো দেখ এবার তাহলে তুই কি বলবি? এবারে যেটা আমি বলেছিলাম কত গুণ বড়? 4। দেখো তাহলে এখানে কী পেলাম? যে যে ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য সমান আমরা লিখতে পারি 4 ইন্টু পেনের ঢাকনার দৈর্ঘ্য, তাই তো? এবার যদি উপরে না চলে 4 ইন্টু পেনের ঢাকনার দৈর্ঘ্য, মানে বলতে পারি যে 4 গুণ বড়। ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য পেনের ঢাকনার দৈর্ঘ্য থেকে, তাহলে অতএব ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য পেনের ঢাকনার দৈর্ঘ্যের 4 গুণ। পেনের ঢাকনার দৈর্ঘ্যের 4 গুণ। 4 গুণ। দাদা বললো দেখ এটা তাহলে বুঝতে পারলি? পেনের ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য সমান সমান যদি ওপারে নিয়ে যাই তাহলে 4-এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, এটার ভিতরে গুণ হয়ে যাবে। এটা তো জানিস। হ্যাঁ বোন বলল হ্যাঁ ঠিক আছে, এটা তো জানি। তাহলে এটাই পেলাম। বোন বললো হ্যাঁ ঠিক আছে, সেটা তো ঠিকই। তখন দাদা বলল দেখ এই যে আমরা ভাগের মাধ্যমে পেলাম, তার মানে কি এটা কি পেলাম? ভাগ করে জানতে পারলাম, মানে তুলনা করতে পারলাম। এটা তো তুলনা করলাম, একটা কি দেখলাম যে বিয়োগের সাহায্যে আমরা তো তুলনা করলাম, যে দুটো দৈর্ঘ্য তুলনা করতে পারলাম। আর পেনের ঢাকনার দৈর্ঘ্যের সঙ্গে পেনের দৈর্ঘ্যটার, ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্যটার আমরা তুলনা করতাম। মানে এখানে দুটো রাশি, একটা পেনের দৈর্ঘ্য আর একটা পেনের ঢাকনার দৈর্ঘ্য, দুটো রাশির মধ্যে আমরা কি তুলনা করছি। একবার তুই বিয়োগের মাধ্যমে তুলনা করলি, আর একবার আমি তোকে দেখালাম ভাগের মাধ্যমেও তুলনা করা যায়। এই যে ভাগের মাধ্যমে তুলনা করাকে কি বলে বলতো? তুলনা করাকে বলে অনুপাত। এর বুঝলি অনুপাত কোনটাকে বলে? এই ভাগের মাধ্যমে দুটো রাশির, এখানে দুটো রাশি দেখলি, সেটা তুই 3টে রাশি 4টে রাশি হতে পারে, মানে 2-এর বেশি, 2 বা ততোধিক রাশির ভাগের মাধ্যমে তুলনা করাকে বলা হয় হচ্ছে অনুপাত। তাহলে কি হলো দেখলাম, অতএব 2 বা ততোধিক রাশির ভাগের মাধ্যমে তুলনা করাকে বলে অনুপাত। এবং এই অনুপাতকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা, মানে উপরে ডট নিচে ডট, এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়। দেখ এই পর্যন্ত বুঝতে পারলি অনুপাত। তাহলে কি বললাম? যে 2 বা ততোধিক রাশির ভাগের মাধ্যমে তুলনা করাকে বলে অনুপাত। তাহলে এখানে কি হলো? দেখ এখানে হলো কি, যে অতএব লিখতে পারবো এটাকে অনুপাতে যদি প্রকাশ করি, এই ভাগ প্রয়োগ করলে এরকম হয়, অনুপাতে প্রকাশ করলে কি দাঁড়ায়? দেখ দাঁড়ায় এরকম, ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য, আর ভাগ চিহ্ন দেবো না, এবার এই অনুপাতের চিহ্ন দেবো, অনুপাত পেনের ঢাকনার দৈর্ঘ্য সমান সমান, এখানে তো করে রেখেছি এটা, তাহলে এটা লিখব। যদি আমি ওটা না করে রাখতাম তাহলে লিখতে এরকম 12
এটাকে পড়বো ইস টু বলে, ইস টু যেটা রেশিও বা অনুপাতকে ইস টু বলে 12:3, মানে সমান সমান এই 4:1। মানে সবসময়কে কী করতে হবে, যে এইটাকে বলা হয় লঘিষ্ঠ। এর পরে দেখ আর এটাকে ছোট করা যাবে না, আর 12কে ভাঙা যাবে না, আর এটাকেও 3টাকেও ছোট করা যাবে না। মানে ছোট করা মানে কি, যে ভাগ করা। এই 12কে 3 ভাগ করেছি, করে 4 হয়েছে, আবার 3কে 3 দিয়ে ভাগ করেছি। মানে এই যে দুটো পদ আছে, এই দুটো পদ বলা হয়। এই যে দুটো পদ, এই দুটো পদকে আমি সবসময়ের জন্য কি সমান সংখ্যা দিয়ে ভাগ করব। আমি যদি এটাকে 3 দিয়ে ভাগ করি, পরে এটাকে 3 দিয়ে, আমি এইটাকে 4 দিয়ে করতে হবে, এটাকেও 4 দিয়ে করতে হবে যদি ভাগ যেত। ঠিক আছে, এই রকম এমন সংখ্যা খুঁজতে হবে যেটা দিয়ে এই সংখ্যাটাও ভাগ যায়, প্রথম সংখ্যাটা, এবং দ্বিতীয় সংখ্যাটা যাতে ভাগ দেয়, সেই রকম সংখ্যাতে ভাগ করতে হবে। আর যদি কোনো সময় গুণের প্রয়োজন হয়, তবে ওই রকম সংখ্যাতে গুণ করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে, অনুপাতের এই একটা জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে, যাই হোক, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম, এইটাই হয়ে গেল যে ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্যের সঙ্গে পেনের ঢাকনার দৈর্ঘ্যের অনুপাত হলো এইটা 4:1। এই পর্যন্ত বুঝতে পারলি? এবারে দেখ, এবারে আর একটা জিনিস দেখাই। এবারে পিয়ালিকে বললো, দেখ তোর বিজ্ঞান বইয়ের দৈর্ঘ্যটা মাপলো, মেপে দেখলো 25 সেমি। আচ্ছা, ওর ওজনটা মাপতো, ওজনটা মেপে কি দেখলো, কি 800 গ্রাম ওজন হয়েছে। ঠিক আছে, পিয়ালির বিজ্ঞান বইয়ের দৈর্ঘ্যটা হচ্ছে 25 সেমি, আর ওজনটা হচ্ছে 800 গ্রাম। এবার দাদা বলল, আচ্ছা তাহলে তুই এবার এক কাজ করতো, ওই বিজ্ঞান বইয়ের দৈর্ঘ্য আর তার ওজনের অনুপাতটা কর। বইয়ের দৈর্ঘ্য আর ওজনের অনুপাতটা করে বলতো কত হয়। সে এবারে কী করছে, অনুপাতটা করতে যাচ্ছে, যে সে লিখছে তাহলে সেই রকম বিজ্ঞান বইয়ের দৈর্ঘ্য, বিজ্ঞান বইয়ের দৈর্ঘ্য সঙ্গে অনুপাত করছে এরকম, মানে আগে ভাগ করে নিচ্ছে, প্রথম শিখছে, তার ওজন, তারপরে বিজ্ঞান বইয়ের ওজন, শুধু বই লিখছি। আচ্ছা, এখানে বিজ্ঞান বইয়ের ওজন, ওটা লিখলাম না, এটা বোঝানোর জন্য, তোমরা কিন্তু লিখবে। যাই হোক, তাড়াতাড়ি যেতে হয়, সময় নষ্ট হবে বলে সে লিখলাম না। এবার দেখো, তাহলে বিজ্ঞান বইয়ের দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা হচ্ছে 25 সেমি, আর ওজনটা কত, 800 গ্রাম। এবারে দেখো, এবারে বোন তো যায় না, সে কী করলো, এই 25টাকে যেহেতু কাটাকাটি যাবে, 25টাকে এটাকে কাটাকাটি দিয়ে করে বলছে এরকম হবে, কাটলো। কিন্তু তখন দাদা বললো, দেখ তুই এখানে কাটতে কী করে কাটলি, কিন্তু তো কাটা যাবে না, সংখ্যা তুই কাটলে ঠিকই, কিন্তু এখানে তো এই একক তো আলাদা, এটা সেমি আছে, এটা গ্রাম আছে। আগেরটা কী ছিল, আগেরটার ক্ষেত্রে দুটোই সেমি ছিল, দুটোই দেখ সেমি ছিল, সেই জন্য আমরা একেও 3 সেমিতে ভাগ করেছি, একেও 3 সেমিতে ভাগ করেছিলাম। কিন্তু এখানে তুই কী করে কাটবি, এখানে কাটা মানে তো ভাগ করা, তাহলে এখানে তুই কী করে ভাগ করবি, তুই যদি এখানে 5 দিয়ে ভাগ করিস, এটা 5 সেমি দিয়ে ভাগ করতে হবে। এখানেও তাহলে 5 সেমি দিয়ে, কিন্তু এখানে গ্রাম আছে, তো গ্রামকে তো সেমি দিয়ে ভাগ করতে পারবি না, সম্ভব না। তখন বোন ভাবলো, হ্যাঁ তাই তো, গ্রামকে তো সেমি দিয়ে ভাগ করা যাবে না। তাহলে দেখ, যখন এটা কী ছিল, 25 সেমি ছিল দৈর্ঘ্যের একক, সেমিটা ছিল দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্য একটা রাশি, আর ওজন আর একটা রাশি, ওজন তো আলাদা রাশি, দৈর্ঘ্য আর ওজন তো অন্য রাশি, ওজনের সেই জন্য তার এককটা গ্রাম হয়েছে। তাহলে যখন দেখতে পাচ্ছি ভিন্ন রাশি হবে, তার কিন্তু অনুপাত করা যাবে না। তাহলে বোঝাতে পারলাম কি বলছি, যে যখন দুটো রাশি ভিন্ন রাশি, বা দুটো বা তার বেশি রাশি যখন ভিন্ন রাশি হবে, তখন তাদের যদি অনুপাত করতে বলে, অনুপাত করা যাবে না। তাহলে কি হলো, তাহলে সমজাতীয় রাশির অনুপাত সম্ভব, আর বিষম রাশির অনুপাত সম্ভব নয়। তাহলে আগে যেটা আমরা বলেছিলাম অনুপাত কাকে বলার ক্ষেত্রে, দেখো এখানে এইটা বলেছিলাম, 2 বা ততোধিক রাশির ভাগের মাধ্যমে তুলনা করাকে অনুপাত বলে, এটা ঠিকই ছিল। তার সঙ্গে এইটুকু জুড়ে দিতে হবে, ততোধিক সমজাতীয় রাশির, এটা কি বলতে হবে, 2 বা ততোধিক সমজাতীয় রাশির ভাগের মাধ্যমে তুলনা করাকে বলে অনুপাত। তাহলে বুঝলে?
আগে প্রথম বলিনি এই কারণে, এইটা তোকে বলার জন্যে। ঠিক আছে, এবারে একটা উদাহরণ দিয়ে তোকে বুঝিয়ে দিলাম। তার মানে সমজাতীয় রাশি ছাড়া কখনো অনুপাত সম্ভব নয়। এবার দাদা বলল আরেকটা জিনিস দেখ, এবার আমি তো আজকের বাজার থেকে কিছু জিনিস কিনেছি, আলু কিনেছি, পেঁয়াজ কিনেছি। দেখ সেখানে সেখানে আমি কিনেছি 2 কেজি, মানে 2 কিলোগ্রাম আলু কিনেছি আর 500 গ্রাম পেঁয়াজ কিনেছি। এবার তাহলে তুই বলতো যে আলুর আর পেঁয়াজের যে ওজনের অনুপাতটা কী হবে। ঠিক আছে, এবার সে তাকে জিজ্ঞেস করলো, মানে তুই তো এটা শিখেছিস অনুপাত, তাহলে এটার অনুপাত কী হবে বল। সে কী বলল, সুমন মানে তার দাদা কী বলছে, এই কথাটা বলল যে সুমন বাজার থেকে 2 কিলোগ্রাম আলু কিনেছে আর 500 গ্রাম পেঁয়াজ কিনেছে। পেঁয়াজ কিনে এবারে সেটা ওকে বোনকে বলছে, তাহলে তুই তো অনুপাতটা শিখলি, এবার তাহলে বলতো দেখি যে আলু আর ওজনের অনুপাত, আলু আর ওজনের অনুপাতটা কত, আলু আর ওজনের অনুপাত। আর বোন এবার করছে, কি করছে দেখো, বোন কী করলো, তাহলে এখানে আলু, বোন লিখছে আলু ও পেঁয়াজের ওজনের অনুপাত সমান, তাহলে আলু কত কিনেছে 2 কিলোগ্রাম, তাহলে লিখলো 2 কিলোগ্রাম মানে কিলোগ্রাম, 2 কিলোগ্রাম ইস্টু পেঁয়াজ 500 গ্রাম, এবার দেখো কিলোগ্রাম আর গ্রাম দুটো তো আলাদা একক। এখানে এখানে একটা জিনিস দেখো তো, আলু আর পেঁয়াজের ওজন অনুপাত, আলুর ওজন পেঁয়াজের ওজন, তাহলে রাশিটা একই আছে, সময়োজী রাশি। তার কারণে প্রথমে জানতে হবে অনুপাতটা করা যাবে কি না। দেখো আলুর ওজন পেঁয়াজের ওজন একই রাশি, তার মানে অনুপাত করা যাবে। কিন্তু এখানে কি দেওয়া আছে, যে দুজনের একক আলাদা, একটা দেওয়া আছে কিলোগ্রাম, একটা গ্রাম, মানে একটা বড় একক একটা ছোটো একক। কেন বড় একক, মানে 1 কিলোগ্রাম মানে তো 1000 গ্রাম, তার কিলোগ্রামটা বড়, বড় একক ছোটো একক। এই রকম থাকলে কি করতে হয়, এইখানে এসে বোন আটকে গেছে, করতে পারছো না, কিলোগ্রাম গ্রাম আছে। তখন দাদা বলছে দেখ এই রকম থাকলে তোকে যে কোনো একটা এককে পরিবর্তন করে নিতে হবে, যে কোনো একটা এককে মানে সময় একক করতে হবে। কিলোগ্রামটাকে হয় গ্রামে নিয়ে যেতে হবে, না গ্রামটাকে নয় কিলোগ্রামে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে সব থেকে সুবিধা হয় কোনটা, মানে বড় একক থেকে ছোটো এককে নিয়ে যেতে। ছোটো একক নিয়ে গেলে কী করতে হয়, গুণ করতে হয়। কিন্তু যখন ছোটো একক থেকে বড় এককে যাবো তখন ভাগ করতে হয়, ভাগ করার থেকে গুণ করাটা সহজ। আমরা কি জানি 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, তাই তো, তাহলে 2 কিলোগ্রাম মানে 2000 গ্রাম, তাহলে এটা হয়ে গেল 2000 গ্রাম ইস্টু 500 গ্রাম। ঠিক আছে, তাহলে এবার আমরা অনুপাত করতে পারবো, এটা গ্রাম আছে এটা গ্রাম আছে। এবার আমরা কি করব, আমরা যদি 100 দিয়ে প্রথমে 100 গ্রাম দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রথমে গ্রামটা আউট হয়ে গেল, 100 ভাগ করে দিলে এটা হয়ে যাবে 20, এটা 5, গ্রামটাও চলে গেল। সেটা সমান সমান এটা কি থাকবে, এবার যদি 5 দিয়ে ভাগ করি, এটাকে 5 এটাকে 5 দিয়ে, এদিকে 4 এদিকে 1 হয়ে গেল, এদিকে 5 4 করে 1। ঠিক আছে, আচ্ছা তাহলে অনুপাতটা কত এলো, আলু ও পেঁয়াজের ওজনের অনুপাত হয়ে গেল 4:1। তাহলে দেখ অনুপাত বার করতে পারলি। তার মানে কী দেখলাম, যে যখনই বিষম রাশি হয়েছিল অনুপাত করা যাচ্ছিল না, কিন্তু সমরাশির ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি এককটা আলাদা, তখন অনুপাত করা যাচ্ছিল না। তার মানে সেক্ষেত্রে কী করে নিতে হবে, আমাকে একই এককে নিয়ে যেতে হবে, যে কোনো একটা একক। আমি তোকে বললাম কি, আর একই একক নিয়ে যাওয়ার ক্ষেত্রে কী করতে হবে তোকে, সব তুই যদি মানে বড় একক থেকে ছোটো একক নিয়ে যাস সেটা খুব সুবিধা হয়, গুণ করতে হয় যেহেতু, আর ভাগ করতে গেলে সেটা একটু জটিল হয়ে যায়, তাহলে ভাগ করবে না। কিন্তু ভাগ করলে যে ভুল তা নয়, ভাগ করতে পারো, তোমার যদি মনে হয় ভাগ সহজ ভাগ করবে, কোনো অসুবিধা নেই। তাহলে বুঝতে পারলি, যদি এরকম থাকে এও করতে পারবি। বোন বললো হ্যাঁ ঠিক আছে আমি করতে পারবো। তাহলে দেখ আরেকটা অঙ্ক তাহলে তোকে দিই, দেখ করতে দেখি। তো দাদা এই অঙ্কটা দিল, পিয়ালির কেনা পেনের দাম, পিয়ালি একটা পেন কিনেছে, তার দাম হচ্ছে 5 টাকা, আর পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা 50 পয়সা। ঠিক আছে,
3 টাকা 50 পয়সা। তাহলে এবারে বলছে তুই তো এই পেন আর পেন্সিল কিনেছিস, তাহলে সেই পেনের আর পেন্সিলের দামের অনুপাতটা কত দেখি। এবার আমি কি বলেছিলাম তোকে, সেইভাবে করবি, মানে একই এককে নিজেতে করতে হবে বলেছি। বলে হ্যাঁ আমরা মনে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওটা কর। সে করছি, দেখো পিয়ালি কি করছে। পেনের দাম লিখছে, পেনের দাম 5 টাকা, তাই তো? 5 টাকা। টাকাটাকে আগে এসে পয়সায় নিয়ে চলে যাচ্ছে। 5 টাকাকে পয়সা নিয়ে গেলে 500 পয়সা, 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 500 পয়সা। আর ওইদিকে পেন্সিলের দাম, পেন্সিলের দাম 3 টাকা 50 পয়সা। 3 টাকা 50 পয়সা, তাই তো? সেটা সমান 3 টাকা মানে হচ্ছে 3 × 100 মানে 300, তার সঙ্গে যোগ হবে 50, মানে 350 পয়সা। 350 পয়সা হয়ে গেল। তাহলে অতএব পেন ও পেন্সিলের দামের অনুপাত সমান সমান, এদিকে কত ছিল 500, তাহলে 500 পেন, 500/350, 350, তাহলে সেখানে এটা প্রথমে 10 দিয়ে ভাগ করেছে, 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 50, এদিকে 35, তারপরে 5 দিয়ে করেছে, তাহলে 5 দিয়ে করলে কত, 5 × 10 = 50, 5 × 7 = 35। এই পর্যন্ত করে রেখে দিস। দাদা থেকে বললো আচ্ছা ঠিক আছে। তাহলে 10:7, তাহলে অনুপাতটা কত হয়ে গেলো, 10। বাহ, তাহলে তুই তো করতে পারলি, শিখে গেলি, তাই তো? তাহলে দেখো এখানে, এবার বলো তো, তোমরা পিয়ালি তো অঙ্কটা করা শিখে গেল, তোমরা কি বুঝতে পারলে পিয়ালি যে জিনিসগুলো করলো, পিয়ালি তার দাদার কাছ থেকে অনুপাতের অঙ্কগুলো করতে শিখে গেছে। এবার তোমাদের কাছে প্রশ্ন, তোমরা কি বুঝতে পারলে জিনিসগুলো? যদি না বুঝতে পারো কমেন্ট করো, আশা করি তোমরাও বুঝতে পারবে পিয়ালির মতো। পিয়ালি ভালো ছাত্রী, সে বুঝতে পেরেছে। তোমার যদি অসুবিধা হয় তোমরা প্রশ্ন করো, তাহলে কমেন্ট করো। আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। এখানে একটা জিনিস বলে দিই, পিয়ালির যে কাজটা এখানে অনুপাতের সময় করেছে খুব ভালো। দেখো প্রথমে 0 ছিল বলে প্রথমে সেই 10 দিয়ে ভাগ করেছে, তারপরে এখানে 0, এখানে 5 আছে, সেই জন্য 5 দিয়ে ভাগ করেছে। খুব বুদ্ধি মতো কাজ করেছে, ঠিক আছে? এইভাবে তোমরাও পিয়ালির মতো যদি বুঝতে পারো, এইভাবে করতে পারো, দেখবে অনেক সহজ হবে। এবারে আরেকটা অঙ্ক দাদা দিয়ে বলছে, দেখ আরেক রকম অঙ্ক হয়, সেটা তুই দেখবি তোর বইতে এরকম অঙ্ক আছে বলে সে দাদা আরেকটা অঙ্ক দিল। সেটা কীরকম, এই একটা অঙ্ক দিয়েছে, বলেছে রাহুল ও সজলের বয়সের অনুপাত 3:5। রাহুলের বয়স দেওয়া আছে 39 বছর, তাহলে সজলের বয়স কত? এইরকমভাবেও অঙ্ক থাকলে সেগুলো আমরা কিভাবে করব? মানে অনুপাতটা দিয়ে দিয়েছে, আগে কি করলাম, আগের অঙ্কগুলো ছিল অনুপাতগুলো করতে হচ্ছিল আমাকে, এবার এখানে অনুপাত বলে দিয়েছে যে একজনের বয়স, এক্ষেত্রে বয়স অন্য কিছু থাকতে পারে, একটা জানা রাশি দিয়ে একটা অজানা রাশির মান বার করতে হবে, ঠিক আছে? এরকম একটা অঙ্ক, এই নিয়মের অঙ্ক আর থাকে। তাহলে বল এইটা কি করতে পারবি? বোন বললো, তাই এইটা তো অন্যরকম অঙ্ক, একটু তুই আমাকে বলে দে। তা বলে আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখ এই অঙ্কটা দাদা এবারে বলে দিচ্ছে। দেখো কি আছে, রাহুল ও সজলের বয়সের অনুপাত এটা দেওয়া আছে। তাহলে লিখছে দাদা 5 নম্বর যে অঙ্কটা,
রাহুলের বয়স বয়স রাহুলের বয়স ইস্টু সজলের বয়স সেটা সমান 3:5। এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে তো লেখা যায় এরকম, অতএব এরকম লিখতে পারি রাহুলের বয়স বাই সজলের বয়স সমান 3/5। এটা তো আমরা করেছিলাম সেই ভাগের মাধ্যমে যখন করায়। বোন বুঝতে পারছিস? হ্যাঁ, বোনগুলো ঠিক আছে। তাহলে ভাগের মাধ্যমে যেটা আমরা প্রথমে করে ভাগ থেকে এসেছিলাম, আর সেই একই নিয়মটা মানে এবার আগে কী ছিল, অনুপাত থেকে ভাগে এসেছিলাম। এবার দেখো ভাগ থেকে মানে ভাগ থেকে অনুপাতে গিয়েছিলাম, এবারে অনুপাত থেকে সেই ভাগে চলে যাচ্ছে ব্যাক প্রসেসে। তাহলে তাই গেলে কি হয়, এটাই হয়। তাহলে রাহুলের বয়স বাই সজলের বয়স সেটা সমান এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এখানে একজনের বয়স আমার দেওয়া আছে। কার বয়স দেওয়া আছে? রাহুলের বয়স দেওয়া আছে। বার করতে হবে আমার সজলের বয়স, তাই তো? তাহলে এখানে আমরা কি করব, দেখো একটা নিয়মে করতে পারি। রাহুলের বয়স কত দেওয়া আছে? দেখো 39 বছর। তাহলে রাহুলের বয়স আমি 39 বছর করতে হবে। এখানে 3 আছে, 3। তাহলে এই 39কে 3 দিয়ে ভাগ করলে কত হয় দেখা যায়। 39কে আমি এই 3 দিয়ে ভাগ করবো। রাহুলের বয়সের যেহেতু 3 আছে উপরে, আর সেই জন্য ওই রাহুলের বয়সও বলে দেওয়া আছে 39। তাই 39কে আমি 3 দিয়ে ভাগ করব। তা দাদা এটাই করছে, 39কে 3 দিয়ে ভাগ করে কত হয়, রাফে এটা করে নিচ্ছে। এটা প্রয়োজন নেই, মনে মনে করলেও করা যেত। রাফে করে নিচ্ছে, করলে কত হয় দেখো, 3 13 39, তাই তো? 3 13 39 13। তাহলে 13 দিয়ে 3কে যদি 13 দিয়ে গুণ করি তবে 39 হয়। তাহলে 5কেও ঠিক তো 13 দিয়ে গুণ করতে হবে। প্রথম বলেছিল দাদা যে দুটো পদকে, উপরের পদ আর নিচের পদ, বা প্রথম পদ দ্বিতীয় পদকে সবসময় একই দিয়ে গুণ বা ভাগ করতে হয়। তাহলে এটাকে আমি 13 দিয়ে গুণ করি। 13 দিয়ে গুণ করলে এটা হবে 39, আর এটাকে তাহলে তাই দিয়ে গুণ করবো। গুণ করলে কত হবে? গুণ করলে এটা হবে 5 13, তাই তো? 5 13 65। তাহলে এবার দেখ, যখন এর বয়স, রাহুলের বয়স যখন 39 বছর, তখন এর বয়স কত হয়ে যাবে? 65। তাহলে আমি দেখো উত্তরটা পেয়ে গেলাম। তাহলে কীভাবে করলাম? এইভাবে গুণ করে নিলাম 13 দিয়ে। তাহলে এখানে পেয়ে গেলাম অতএব রাহুলের নির্ণেয় বয়স। এবার লিখবো তাহলে কি, অতএব সজলের নির্ণেয় বয়স সমান 65 বছর। দেখ এবার এটা বুঝতে পারলি তো? বোন বলল হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে কি করে করলাম, যেটা দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে রাহুলের বয়স, তাই রাহুল কোথায় আছে? উপরে আছে। সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে যেটা পাবো সেইটা দিয়ে দুটোকে গুণ করলে ওটা যা ছিল তাই থাকবে, আর এটা যেটা হবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। এবার এখানে যদি সজলের বয়সটা দেওয়া থাকতো, তখন সজলের এই সংখ্যাটা দিয়ে, বয়সের কাছে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতাম। ভাগ করে যেটা হতো সেই সংখ্যাটা দিয়ে দুটো গুণ করলে এর মানটা, রাহুলের বয়সটা পেয়ে যেতাম। বোঝা গেল? এবার দেখো এইটাকে অন্যভাবেও করা যায়, অন্য একটা নিয়মে করা যায়। আমরা তো দুটো গুণ করেছি, এটাকে অন্য একটা নিয়মে করা যায়। কীভাবে করা যায় দেখ, কীভাবে করা যায় একটু দেখে নে। আমরা এই পর্যন্ত করেছিলাম, এই পর্যন্ত এসে তারপরে অন্য একটা নিয়ম বলছি। এটা উল্টে দে, মানে এটা যদি উল্টে দিই, সজলটা উপরে নিয়ে রাহুলটাকে নিচে নেব, তাহলে এটাও উল্টে যাবে। তাহলে দেখ, এটা করার পরে লিখব সজলের বয়স বাই রাহুলের বয়স। এটা যদি আগে লিখি, উপরে সজল নিচে রাহুল, তাহলে রাহুলের বয়স, তাহলে এটা উল্টে হবে, এটা 5/3। এবার আমার চেয়েছে তো সজলের বয়স, দেওয়া আছে রাহুলের বয়স। তাহলে এখানে কি করবো, এবার সজলের বয়স পেতে গেলে
রাহুলের বয়সের সঙ্গে আমি এই 5/3টা গুণ করব। বুঝতে পারলাম? তাহলে কি করব? তাহলে অতএব সজলের বয়স সমান সমান হবে রাহুলের বয়স ইন্টু 5/3 এটা বয়সটা বছর। তাহলে সমান সমান রাহুলের বয়সটা কত? রাহুলের বয়স, এটা হচ্ছে সূত্র। তাহলে রাহুলের বয়স কত? রাহুলের বয়সটা হচ্ছে বলে দিয়েছে 39 বছর। 39 ইন্টু 5/3 বছর, এটাই বলেছে। তাহলে আর যদি আমি দেখো কাটাকাটি করি, এটা 13, 5 13 65 বছর। দেখো, তাহলে বুঝতে পারলে এবারে দেখ, দুটো নিয়মে আমি তোকে করে দিলাম। একটা হচ্ছে এইভাবে প্রথমে যেটা বললাম, আর দ্বিতীয়বারে কী করলাম, ওটাকে উল্টে নিলাম, নিয়ে সজলের বয়স করলাম। তার মানে রাহুলের বয়সের 5/3 অংশ আর কি, রাহুলের বয়স যা ছিল তার সঙ্গে 5/3 অংশ। এইভাবেও করতে পারিস, ঠিক আছে? ওইভাবেও করতে পারিস, এইভাবেও করতে পারিস। দুটো নিয়ম শেখানো হলো। এবার বলো তো, তোমরা দুটো নিয়ম বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম যদি অঙ্ক থাকে যে অনুপাত দিয়ে একজনের মান বলে দিয়েছে, আরেকজনের মান নির্ণয় করতে হবে, সেটা আমরা এই দুভাবে করতে পারি, হয় প্রথমভাবে ওইভাবে, না হয় এইভাবে। তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তোমাদের বইতে এই ধরনের অঙ্কগুলো আছে। এই দেখো, বইতে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে একটা অঙ্ক আছে, চালের দাম 40 টাকা, ডালের দাম 100 টাকা, চাল ও ডালের দামের অনুপাতে। যার এই ধরনের অঙ্ক করেছি আমরা। দামের অনুপাত, দাম দেওয়া আছে, তার অনুপাতে বার করতে হবে। এখানে দেখো টাকা, এটা টাকা, একই রাশি আছে, ব্যাস, কোনো অসুবিধা নেই। তারপরে এই অঙ্কটা, যে পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা আর লজেন্সের দাম 50 পয়সা। টাকা পয়সা আছে, দেখুন একটা কাউকে নিয়ে যেতে হবে, সেটাও করেছি আমরা, ঠিক আছে? তারপরে দেখো যে তাহলে ওই নিয়মের অঙ্ক হয়ে গেল। এবার আরেকটা নিয়মে দেখো, এই যে অঙ্কটা বলেছে কি, যে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত দেওয়া আছে এত, আর একজনের বয়স দেওয়া আছে মানিকবাবু, তাহলে পুলকবাবুর বয়স কত হবে? তাহলে ওই লাস্টে যে অঙ্কটা করলাম ওই নিয়মে করব। সবগুলো এই দুটো নিয়মের অঙ্ক এখানে দেওয়াই আছে, ঠিক আছে? আর আরেকটা যেটা এখানে একটা আছে, সেটা একটা বলি। দেখো, যে এইরকম যদি এই যে অনুপাত আমরা পেয়েছিলাম, আচ্ছা, এবার এই আমি যে একটা অনুপাত এখানে লিখছি, দেখো, ধরো লিখলাম যে 1:2:3। এটার মধ্যে এটা ধরো তোমার চাল ডাল পেঁয়াজের দামের অনুপাত, এটা 1:2:3, এই অনুপাতটা আছে। তো এর মধ্যে তাহলে কোনটার পরিমাণ বেশি? এই অনুপাত দিয়ে কি বোঝা যাচ্ছে কোনটার পরিমাণ বেশি? হ্যাঁ, বোঝা যাচ্ছে, কারণ যেটা বেশি, এখানে যেটা বেশি হবে অনুপাতে, সেটার পরিমাণটা বেশি হবে। সেটার পরিমাণ বেশি ছিল বলে এখানে বেশি হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে 1:2:3, মানে এখানে এইটা দেখে বলে দিতে পারবো অনুপাতটা, যে পেঁয়াজের পরিমাণটা বেশি। তো এইরকম প্রশ্ন করতে পারে, এইরকম প্রশ্ন থাকে, অনুপাতগুলো করতে বললো, করে তারপর বলতে বললো যে এই তিনটের মধ্যে কোনটার পরিমাণটা বেশি বা কোনটার পরিমাণটা কম। তারপরে এই অনুপাত দেখে আমরা বলে দিতে পারবো, যেহেতু এখানে 3 আছে, তাই পেঁয়াজের পরিমাণটা বেশি। যেমন ধরো, এখানে আমরা পেয়েছিলাম কি, পেন ও পেন্সিলের দামের অনুপাত। দেখো, পেনের দাম এখানে অনুপাত করেছি 10:7, তাহলে পেনের দাম নিশ্চয়ই বেশি। আমরা তো দেখেছি 5 টাকা ছিল, 3 টাকা 50 পয়সা। তাহলে যারটা বেশি থাকবে অনুপাতে, যেটা মানটা বেশি পাবো, সেটাই হচ্ছে বড়, আর যেটার কম থাকবে সেটা হচ্ছে ছোট। দুটোর ক্ষেত্রে এটা, আর 3টে থাকলে 4টে থাকলে যাই থাকুক না কেন রাশি, সেক্ষেত্রেও একই নিয়ম। তাহলে বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এইরকমই একটা অঙ্ক তোমাদের এই অনুশীলনীতে আছে, তোমরা পেয়ে যাবে। সেটা হচ্ছে, দেখো, এই 11 দাগের যে অঙ্কটা আছে, দেখো, যে সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন, আর ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে, তার অনুপাতে প্রকাশ করে বলো যে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি, ঠিক আছে? এই অঙ্কটার ক্ষেত্রে এরকম অনুপাত প্রকাশ করে তারপর বলতে হবে কে বেশি, মানে যেটা বড় হবে সংখ্যাটা সেটাই বেশি হয়ে যাবে।
তাহলে বুঝতে পারলে? এইভাবে তাহলে অঙ্কগুলো তোমরা করে নেবে, হ্যাঁ? যদি না পারো তাহলে কমেন্ট করো যে স্যার এইগুলো পারছি না, অঙ্কগুলো করে দিন। ঠিক আছে, আমি করে দেবো। ঠিক আছে, আমি পরবর্তী ভিডিওতে এগুলো নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কগুলো নিজে থেকে করতে পারবে। নিজে থেকে যখন করতে পারলে মানে আমি জানবো তোমরা শিখেছো। ঠিক আছে, কারণ যেভাবে আমি বলে দিয়েছি, মানে আমরা এখানে করলাম, মানে পিয়ালি যেভাবে তার দাদার কাছ থেকে শিখে করলো, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওই নিয়মগুলোই তোমরা যদি ফলো করো তোমরা অঙ্কগুলো করতে পারবে। আশা করি তোমরা পারবে। আচ্ছা, তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের বলি তোমরা একটু লাইক দিয়ে দিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও, এরকম ভালো ভালো ভিডিও তোমার জন্য নিয়ে আসবো। আর তোমাদের বন্ধুদের যাদের প্রয়োজন তাদের ভিডিওটা শেয়ার করতে পারো। ঠিক আছে, ভালো থেকো।